যা দেখলাম অধীর চৌধুরী এবং তার হাইকমান্ড মল্লিকার্জুন খাড়গে একদম বাঘ বিতণ্ডা, একেবারে তা মিটছেই না। একেবারে তৃণমূলের এগেনস্টে অধীর চৌধুরী লড়ছেন এই বাংলায়, একেবারে বুক চিতিয়ে লড়ছেন। সেখানে হাইকমান্ড বলছে যে আমরা হাইকমান্ড যা সিদ্ধান্ত নেব তাই। কোথাও কি একটা গড়িমসি হচ্ছে বাংলার কংগ্রেস দিল্লির কংগ্রেসের মধ্যে? প্রথমে এটা জানতে চাই। বিষয়টা বাংলা কংগ্রেস দিল্লি কংগ্রেসের থেকেও সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে যারা কংগ্রেস বা কংগ্রেসের সাথে জোটে যারা রয়েছে তাদেরকে যারা পশ্চিমবঙ্গে ভোট দেবে তাদের একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে। আজকে আমি অধীর চৌধুরীর কথা তুমি যখন বললে, আমি তার জায়গা থেকেই কথা বলি। আজকে বামেদের সাথে অধীরবাবুর ওখানে জোট হয়েছে, জোট হয়ে উনি ভোটে লড়ছেন। তার মানে উনি নিজেদের কংগ্রেসের যে ভোটটা পাবেন তার সাথে কিছু সাধারণ মানুষের ভোট পাবে, প্লাস বামেদের ভোট পেয়ে যদি উনি আবার জিতে যান, উনি পার্লামেন্টে যাবেন। পার্লামেন্টে গিয়ে তারপরে যদি দেখা গেল তৃণমূলের সাথে তাদের যে ইন্ডিয়া অ্যালায়েন্স আছে ওই অ্যালায়েন্সে হাত ধরে নিল, তাহলে আজকে তো বামেদেরও ক্ষতি। এরা নিজেরা হাইকমান্ড, আর মল্লিকার্জুন খাড়গে যে কথাটা বলছেন হাইকমান্ড, আমি যতদূর জানি যে এআইসিসি 5 জনের যে কোর কমিটিটা রয়েছে তার মধ্যে অধীর চৌধুরীও রয়েছেন। তো সেখানে হাইকমান্ড কি ওনাকে বলা যাচ্ছে না, নাকি উনি এখন ওই পদে নেই আমি জানি না, সেটা বলতে পারবো না। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বার্তা যদি দিতেই হতো আগে থেকেই তো বার্তাটা খুব স্পষ্ট করার দরকার ছিল। অধীর চৌধুরী তো কোনো রামশ্যাম যদুমধু কেউ না যে দলে কি চলছে বা হাইকমান্ডে দিল্লিতে কি চলছে উনি খবর পাবেন না। উনি তো একজন গুরুত্বপূর্ণ নেতা, দিল্লিরও তো একজন গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেসের। সুতরাং সেইখানে যদি আজকে এই পরিস্থিতি তৈরি হয়, এর থেকে তো কংগ্রেস যারা এখানে করছে তাদের থেকে তাদের দেখে খুব অসহায় লাগছে যে তারা তাহলে কার হয়ে কথা বলছে। তাদের নেতাকে যখন এইভাবে আরেকজন নেতা, সর্বভারতীয় একজন নেতা বলে দিচ্ছে যে যদি আমাদের কথা না মানা হয় তাহলে বেরিয়ে যেতে পারে, এর থেকে লজ্জার তো কিছু হয় না। আমি বিষয়টাকে সংঘাত হিসাবে দেখছি না, কোথাও আমার মনে হচ্ছে যে এরা ঠিক করতে পারেনি যে এরা কোন জিনিসটা চায়। কংগ্রেসের বাইরে অধীরবাবু নন, হাইকমান্ড যেটা বলবেন সেটা শুনতে হবে। হাইকমান্ড আজ অবধি তাহলে যে কথাগুলো বলে এসছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে সেগুলো শুনতে পাননি। প্রসঙ্গটা যখন টিএমসি, দেখো অধীরবাবু যে কথাগুলো বলছেন পশ্চিমবঙ্গের সামগ্রিক যা পরিস্থিতি সেইটা ভেবে যেটা বলছে, ভুল তো কিছু উনি বলছেন না। তৃণমূল দিনের পর দিন এখানে যেসব ধরনের কাজকর্ম করে যাচ্ছেন উনি তো সেইগুলোই বলছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মল্লিকার্জুন খাড়গে উনি যে কথাটা বলছেন যে জোট মানতে হবে, তাহলে আগে বার্তাটা স্পষ্ট করা হয়নি কেন? বহরমপুরে ভোটের পরে কেন বার্তা স্পষ্ট, এই ধরনের কথাবার্তা উঠে এলো? আগেই স্পষ্ট করে দিতে হতো যে তুমি যার সাথেই জোটে যাও, যাই করো না কেন, তৃণমূলের এগেনস্টে কিছু বলা যাবে না। তুমি যদি মানতে না পারো তাহলে তুমি ছেড়ে চলে যাও। এই সব করে করেই কিন্তু আজকে কংগ্রেসের এই অধঃপতন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে কংগ্রেস অল ইন্ডিয়ার 40টা সিট পেতে পারবে না, 40টা সিট সিকিওর করতে পারবে না। যেখানে এক জায়গায় রাহুল গান্ধীর মতো একজন নেতা, সে তার ন্যায়যাত্রায় হাঁটছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে নানান রকম মন্তব্য করেছেন, আমরা সবাই দেখেছি। তারপরেও কংগ্রেস এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই ধরনের নরম একটা মনোভাব রেখে কংগ্রেস কর্মীদের কি বার্তা দিচ্ছে? অধীর চৌধুরীকে কি বলেছেন? দেখো, এইটা অপমানজনক। ওনাকে যে কথাটা বলা হয়েছে যে না থাকলে বেরিয়ে যান, সেটা শুধু অধীর চৌধুরীর ক্ষেত্রে না, এর আগেও বহুবার আমরা দেখেছি। আমার সেই দিন আমি একটা কথা মনে পড়ছিল যে যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন ছাড়েন কংগ্রেস, তখন কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে আমি কংগ্রেস নিজে কোনো ডেজিগনেশনের জন্য ছাড়িনি, কোনো পদের জন্য, কোনো চেয়ারের জন্য ছাড়িনি যে আমাকে দেওয়া হচ্ছে না বলে, আমি আত্মসম্মানের জন্য ছেড়েছি, আমাকে সম্মান দেওয়া হয়নি তার জন্য ওই জায়গাটা আমি ছেড়ে এসেছি। আজকে অধীরবাবুর ক্ষেত্রেও তো সেম একই জায়গা তৈরি করা হচ্ছে। যতক্ষণ কংগ্রেসের এই হাইকমান্ড, সো কল্ড হাইকমান্ড, নিজেরা না ডিসাইড করতে পারবে যে আমরা কোন পথে চলবো, আমরা কি বলছি, আমরা যেটা বলবো প্রদেশ কংগ্রেসকেও সেই জিনিসগুলোই মেনে নিতে হবে, যেটা খুব স্বাভাবিক হওয়াটা। তারা তাদের জায়গায় ভুল না, হাইকমান্ড একটা কথা বলে দিলে তো প্রদেশ কংগ্রেসকে সেটা তো শুনতে হবে। তারা যখন এই জিনিসটাকে ভাববে বা তারা যখন বলবে যে জিনিসটাকে, বিষয়টাকে যে পরিষ্কার করবে,
তখনই কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে পারবে, যদি এই জিনিসটা পরিষ্কার না হয়। আজকে কথাটা মল্লিকার্জুন খাড়গে উনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে উনি বলেছেন। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী জানতেন না এটা হতে পারে না। উনি দলের পদে থাকতে পারেন, উনি ইলেক্টেড প্রেসিডেন্ট হতে পারেন, সিলেক্টেড না, উনি তো ইলেক্টেড প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমভাবে আমি মনে করি না যে এটা গান্ধী পরিবারের কাছে খবর ছিল না। অধীরবাবুর কাছে এটা একটা বার্তা। একদমই তাই। আমরা দেখলাম কলকাতায় একেবারে একদল কালি ছিটিয়ে দিল এবং কালি লাগিয়ে দিল মল্লিকার্জুন খাড়গের যে ছবিতে, পরেই সেটা মোছা হয়, কংগ্রেস কর্মীরা গিয়ে তা পরে মোছে। আমি বলছিলাম যে এই যে কালি কি শুধু ছবিতেই নাকি বাংলা এবং দিল্লির যে কংগ্রেস, আমি যেমনটা বলছিলাম, এতেও একটা সম্পর্কের কালি লাগে? আমি দেখলাম যে ছবিটা কালি লাগানো রয়েছে, তার পাশে কালো ওই কালিতেই লেখা রয়েছে টিএমসি দালাল। এখন বক্তব্য হচ্ছে কংগ্রেসের বড় বড় মুখপাত্ররা পশ্চিমবঙ্গ থেকে অনেক ধরনের কথা বলছে, যে আমরা ডিসিশন নেওয়ার, আমরা তো ডিসিশন নেব না, তাদের চাকরি বাঁচাতে হবে বুঝতে পারছি, তার জন্য বলছে। কিন্তু মল্লিকার্জুন খাড়গে বারবার যে কথাগুলো বলেছেন, যখন একবার বিহারে না ব্যাঙ্গালোরে কোথাও ইন্ডিজোটের যখন একটা ওখানে ওদের মিটিংটা হলো, মিটিংয়ের পরে যখন ওনাকে প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্সে ওনার কথাবার্তা যদি আমরা শুনি, উনি তখন বলেছিলেন একটা কথা, যে বিজেপি ছেড়ে বাকি যে রাজ্যগুলো, নন বিজেপি যে রাজ্যগুলো রয়েছে, প্রত্যেকটাই ভালো চলছে। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কি আমরা কেউ কোনো সাধারণ মানুষ বলতে পারবে পশ্চিমবঙ্গ ভালোভাবে চলছে? ওনার কাছে এই খবরটা নেই পশ্চিমবঙ্গের কী পরিস্থিতি। সন্দেশখালি নিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে, সন্দেশখালি নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে, ওনার বক্তব্য থাকছে সন্দেশখালি নিয়ে, ওয়া তো ऐसा चीज होते रहता है। কি ছোট করে এই কংগ্রেসের হাইকমান্ড দেখে। সুতরাং সুতরাং যখন এই ধরনের কথাবার্তা উনি দিনের পর দিন বলে যাচ্ছে, তাহলে ওনাকে তৃণমূলের দালাল বলা হবে না তো কি বলা হবে? যে ওটা লিখেছে, কে লিখেছে আমি জানি না, এরা বলছে, মুখপাত্ররা তো বলতে শুরু করেছে তৃণমূলের কাজ। মানে তৃণমূল নিজেদেরই এক দালালের মুখে কালি লাগিয়ে আবার বলছে যে এটা তৃণমূলের দালাল। এটা হাস্যকর না? আমি জানি না প্রদেশ কংগ্রেস ভবন মানে বিধান ভবনের বাইরে সিসিটিভি আছে কি না। যদি সিসিটিভি থাকে আমি তো বলবো এটা দেখা উচিত, হাইকমান্ডের দেখা উচিত সিসিটিভিটা খতিয়ে, যে কে ওটা করেছিল। একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা উচিত। উনি তো প্রেসিডেন্ট, ওনার মুখে কালি লাগানো হচ্ছে, সুতরাং কে এই কালিটা লাগিয়ে টিএমসি দালাল লিখেছে, সে দাদাপন্থী নাকি দিদিপন্থী সেটা তো জানতে হবে। তারা এই সহজ পদ্ধতি, একবারের জন্য আমি দেখলাম না কাউকে এই কথাটা, কিন্তু তারা দৃপ্ত গলায় বলছে যে সিসিটিভি আছে। আমি জানি না, যদি থাকা তো উচিত। বিধানভবন মতো ওরকম একটা জায়গা, তার মেন গেটের সামনে একটা সিসিটিভি থাকবে না? তাদের পশ্চিমবঙ্গের একটা সদর দপ্তর, সুতরাং সেখানে আমার মনে হয় যে ওটা যদি সিসিটিভি থাকে তাহলে দেখা উচিত, যে ওই দিনের ওই সময়কার বা ওই দুদিনের সিসিটিভিতে কার কার মুখ ভেসে আসছে, সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে এটা তৃণমূলের কাজ কিনা। একদমই তাই। আমি শুধু জানতে চাইবো, আজকে শ্রীরামপুর ব্যারাকপুর দুই নদীর দুটো পাড়েই ভোট ছিল, ভোট ঠিক কি, ভোটের ছবিটা ঠিক কীরকম সেইটা, আর আপনি যখন ভোট দিতে গিয়েছিলেন তখন ভোটের ছবিটা কি? দেখো, আমি যেখানে থাকি এই জায়গাটায় শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি 4 নম্বর ওয়ার্ডে, আমাদের ওয়ার্ডে কোনো দিনই সেই রকমভাবে কোনো দিন আজ অবধি আমি সেরকম সমস্যা কোনো দিন দেখিনি। বা সিপিএম এজেন্টকে মেরে বার করে হয়নি, এখান থেকে হয়নি, আমার ওয়ার্ড থেকে কোনো দিন এটা হবেও না। ওটা শ্রীরামপুর লোকসভার কথা বলছি, যে এরকম অনেক অভিযোগ আছে বিরোধী এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ, সেইগুলো কি দেখা যাচ্ছে নিজের লোকসভা? তাই এটা আজকে না, এর আগেও আমরা দেখেছি, এটা আজকে নতুন না, এর আগেও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে। এখন শ্রীরামপুরের তুলনামূলক ব্যারাকপুরে অনেক বেশি হয়েছে আজকে সারাদিন আমরা যেটা দেখলাম। শ্রীরামপুরকে আমি বলবো বেশ কিছু জায়গায়, বাঁকড়া, তারপরে কয়েকটা জায়গায় সিপিএমের এজেন্ট বসতে দেওয়া হয়নি, বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি খবরও পেয়েছিলাম যে আমাদেরই পাশে এক জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, তারপরে নাকি তারা কোনো রকমভাবে, যেরকম হয় দলীয় নেতৃত্ব থেকে আবার এজেন্ট সেখানে বসানো হয়েছে। দীপশিতা তো প্রত্যেকটা জায়গায় গেছে, দীপশিতা ধর সিপিএমের যে প্রার্থী রয়েছে উনি তো প্রত্যেকটা জায়গায় গেছেন,
গিয়ে গিয়ে দেখেছেন যে কি পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে না। তবে আমি বলবো এই রিগিং ছাপ্পা এই যে যারা করে না, বা যারা ধরো বুথের বাইরে ঝামেলা করে, একটা বুথে আমি যে বুথটায় গেছি ভোট দিতে, সেই বুথে আমরা যারা ভোটার তারা ছাড়া বাইরে আর কেউ নেই, তারা ছাড়া বাইরে কেউই নেই। রিলিভাররাও পর্যন্ত সেই জায়গায় নেই, রিলিভাররাও বাইরে, বুথের বাইরে, কারণ রিলিভাররাও বুথে বসতে পারে না। সেখানে যদি 15-20 জন মিলে এসে কোনো রকমের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে বা মানে একটা জমায়েত করে, সেখানে আশেপাশের যে মানুষগুলো আছে যারা সাধারণ ভোটার, সবাই তো এই তোমার বুমের সামনে আমার মতো বসে নেই, সবার তো কণ্ঠ আমার মতো দৃঢ় হবে না। সাধারণ মানুষের সংখ্যাটাই তো আমাদের এখানে বেশি। সুতরাং সে কোন ভরসায় যাবে ভোটটা দিতে? তখন তার মনে হবে না যে আমি যাব না। আলটিমেট যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের কিন্তু ওই একটাই কাজ, যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট না দিতে পারে, গণতন্ত্রে যা চলতে যাতে সেইটা মানে গণতান্ত্রিক পদ্ধতিটাকেই সম্পূর্ণ রপ্ত করে দাও, আমরা হারার থেকে ভালো এই জিনিসগুলো করো। আমি কিন্তু কোথাও দেখলাম না, সকাল থেকে আমি খবরে যেভাবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমি যেভাবে খবর দেখছিলাম, সিপিএম জমায়েত করেছে, বিজেপি জমায়েত করেছে, কংগ্রেস জমায়েত করেছে, তুমি একটা জায়গায় দেখাও তো। এই তিনটে দলের কথাই আমি বলছি, আমি পার্টিকুলারলি একটা কোনো দলের কথা বলবো না। যে এই জায়গাটায় তুমি বলো তো, এখানে কোথাও তুমি খবর পেয়েছো যে এরকম হয়েছে, যে তৃণমূলের এজেন্টকে মেরে তুলে দেওয়া হয়েছে? বিরোধীরা তো এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা পরিচালনা করতে চাইছে, বারবার আমরা দেখেছি। শাসকের যদি তাদের এতটাই কনফিডেন্স থাকে, তাহলে বারবার তাদেরকে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে হচ্ছে কেন? তাহলে শাসকের মনে ভয় ধরেছে, নাহলে তাদের কনফিডেন্সের অভাব যে আমরা জিততে পারবো না। একদম ব্যারাকপুরে দেখলাম একেবারে কৌস্তব বাগচির গাড়ি ব্যাক যে গ্লাসটা সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং ধাক্কাধাক্কি হয়েছে। এই যে একটা ছবি আসছে গাড়ি ভাঙচুর, এ কী ব্যাখ্যা? না, এটা তো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, যেহেতু কৌস্তব বাগচি এখন বিজেপির নেতা, বা হয়তো কংগ্রেসে যখন ছিল সেক্ষেত্রেও যখন বারে বারে বাইরে এসছে, তৃণমূলের চক্ষুশীল কৌস্তব বাগচি সেই সময়েও ছিল, আজকেও। এখন বিজেপিতে গেছে, এখন তো আরও বেশি করে। কংগ্রেস যতটা না ফাইট দিচ্ছিল বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, তার থেকে বেশি তো বিজেপি দিচ্ছে। সুতরাং সেখানে চেষ্টা তো করা হবেই যাতে কোনো রকমভাবে হার্ম করা যায়। তার গাড়ি ভাঙচুর হয়েছে, হ্যাঁ, আমিও মানে যদিও বা তুমি যখন এটা আমাকে জিজ্ঞেস করছো, তুমি যেরকম খবরে দেখেছো আমিও খবরে দেখেছি, দুদিকেই আজকে ভোট। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম যে শুধু তার সাথে না, আজকে কৌস্তব বাগচিকে সবাই দেখাচ্ছে বলে মানুষ দেখতে পাচ্ছে, বাকি অনেকের সাথেই কিন্তু হয়েছে। তাদের একটা আওয়াজ হয়ে কৌস্তব বাগচি হয়তো সামনে এসে দেখাচ্ছে বা মিডিয়াকে জানাতে পারছে যে আমার সাথে এই ঘটনাটা ঘটলো। যারা যেতে পারছে না তাদের পরিস্থিতিটা ভাবো তো, তাদের হয়তো গাড়ি ভাঙছে না, কারোর বাড়ি তো ভাঙছে, এরকম বহু জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু এই বাড়ি যে ভাঙচুর চলছে সেটা নাকি একটা স্ক্রিপ্টেড। আমি একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি আলোচনাটা, অন্যদিকে নিয়ে যাচ্ছি ঘটনাটা। একেবারে সিপিএম যেভাবে ময়দানে নেমে পড়ে, আমি দুদিন আগের যে ঘটনা, মমতা ব্যানার্জি বললেন নিজের হাতে মাছ রেঁধে খাওয়াবেন, কাকে? নরেন্দ্র মোদীকে। সেক্ষেত্রে উনি গুজরাটি খাওয়ার যে ধোকলা হাফলা এগুলোও উনি খাবেন। এই যে মাছ খাওয়া, লাড্ডু পাঠানো, এর মধ্যে না একটা পরিষ্কার করে একটা আতাতের যে ছবি, সেটাই কিন্তু এইখানেই সেটিং। লাড্ডু, কখনো মাছ, কখনো আম। এই ভাঙচুরটা হচ্ছে সেই কারণে স্ক্রিপ্টেড। আমি একটা কথা বলি, তুমি এটাতে আতাত দেখতে পাচ্ছ, আমি এটাতে অসভ্যতা আমি দেখতে পাচ্ছি। আমি গরু খাই না, সেটা আমার ব্যক্তিগত পছন্দ। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা গরু খায়, তারা স্বচ্ছন্দ ওটাতে, আমার তাদের সাথে এক টেবিলে বসে খেতে কোনো অসুবিধা নেই। আমিও হয়তো এমন একটা কিছু খাই, সেটা হয়তো যারা গরু খায় তারা খায় না। সে যদি আমাকে এবার বলে তোকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো, আমি এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আমি খাই না কারণ আমি রেড মিট অ্যাভয়েড করি বলে খাই না, গরু বলে খাই না সেরকম কোনো ব্যাপার নেই। সে যদি আমাকে বলে এখন আমাকে এটা খাওয়াবে, সুতরাং তাকে আমি বলবো না অসভ্যতামি করিস না। সে যদি বলে যে রেঁধে তো এটা খাওয়াবো, তা তুই ওটা খাওয়ালে আমিও ওটা খাবো, হয় না না। সুতরাং এটা যে আতাতের কথা তুমি বলছো না, নরেন্দ্র মোদী কোথাও বলেছে আপনাকে গুজরাটি খাবার খাওয়াবো? তাহলে আতাতটা কোন দিক থেকে? কখনো লাড্ডু, কখনো আম, এগুলো পাঠানোর মধ্যে দিয়ে একটা আতাতের ছবি, ভাঙচুরের ছবিটা। একজন মুখ্যমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রীকে আম পাঠাচ্ছে, তাকে লাড্ডু পাঠাচ্ছে, এই যে
এই সৌজন্যতাটাই তো আমরা আশা করি, তা নাকি মুখ্যমন্ত্রী যখন বলেন স্টেজ থেকে দাঁড়িয়ে যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, ওই রাজনীতি আমরা চাই না, আমরা এই সৌজন্যতার রাজনীতিটাই চাই। এইটুকু সৌজন্যতা তো থাকবে, দুটো, একজন স্টেটের হেড, একজন দেশের প্রধান, একজন রাজ্যের প্রধান, একজন দেশের প্রধান, তার মধ্যে তো এতটুকু পারস্পরিক সম্মান তো থাকা উচিত। এটাই নর্মাল। এখন বিষয়টা কি হয়ে গেছে জানো তো, বহু বছর ধরে মুখ্যমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনি তো, কোমরে দড়ি পরে প্রধানমন্ত্রীকে ঘোরাবো। কখনো উনি বলেন অমিত শাহর বিরুদ্ধে বলেন, কখনো উনি বাকি যারা রয়েছে তাদের বিরুদ্ধে বলেন, মানে অনেকের বিরুদ্ধে এই যে কুরুচিকর মন্তব্যগুলো উনি করেন। তুই কে রে, তুই কোথাকার হরিদাস পাল রে। আমি অন ক্যামেরা এই কথাটা বলছি, এটা বলতে গিয়েও না মানে আমি একটু থেমে গিয়ে কথাটা বললাম, যেটা কি বলা উচিত হবে। তারপরে আমরা ওইটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তার জন্য এখন আমাদের সৌজন্যতাটাও আতাত মনে হচ্ছে। না, আমি সৌজন্যের চিত্র দেখব, যদি সৌজন্যের চিত্রটা বাংলার মানুষের কাজে লাগতো। আমি বলে দিচ্ছি, একেবারে নীতি আয়োগের সময় যেরকমটা হয়, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু গিয়ে পৌঁছায়। এই সৌজন্য আমার লাড্ডুতে না থেকে যদি নীতি আয়োগের সময় মুখ্যমন্ত্রী যেতেন, তাহলে কিন্তু বাংলার মানুষের প্রাপ্তিটা বাড়ত। বাংলার মানুষের প্রাপ্তির কথা বলছো, যখন কেন্দ্র থেকে জিনিসপত্র পাঠানো হয়, যখন কেন্দ্র থেকে টাকা পয়সা পাঠানো হয়, বাংলার মানুষের টাকা তো তখন তৃণমূলই খেয়ে শেষ করে দিচ্ছে। নীতি আয়োগে গিয়েই উনি বাংলার মানুষের জন্য কী আসবে? আমি বাংলার একজন নাগরিক, আমি এখানে ভোট দিই, আমি এই 10 কোটি মানুষের মধ্যে একজন, তার জন্য এই কথাটা বলছি যে উনি নীতি আয়োগে যান কি না যান, বাংলার ভাড়ার সেই শূন্যই থাকবে। কারণ যখনই সেন্ট্রাল থেকে টাকা পয়সা পাঠানো হয়, তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার যারা ভাই বোনেরা রয়েছেন তারা সেটাকে লুটে পুটে খেয়ে নেয়। বাংলার মানুষ বঞ্চনা, বলছে না বঞ্চনার শিকার। কয়েকদিন আগে নির্মলা সীতারামন এখানে এসছিলেন, উনি কয়েকটা কথা বলে গেছেন। হ্যাঁ, উনি যে কথাটা বলেছেন, হয়তো আমরা ভাবছি যে বাপ কা পয়সা হ্যাঁ কে, এটা শুনতে তো সত্যি খারাপ লাগছে, ওই জায়গা থেকে হয়তো সেটা বলা যায় না। কথাটা উনি ভুল কোথায় বলেছে আমি দুম করে দিতে পারি? সুতরাং বাংলার মানুষের টাকা যেখানে আটকানো হচ্ছে, মানুষকে আজকে বুঝতে হবে কেন আটকানো হচ্ছে। 25 লক্ষ জব কার্ড, ভুয়ো জব কার্ড, এটার হিসাবটা কোথায়? মানে এদেরকে খালি টাকা দেওয়াই হবে, এদেরকে টাকা দেওয়া হবে, এরা ইউটিলাইজ করবে না, সেইভাবে লুটে পুটে খেয়ে নেবে। একদমই তাই। আমরা আমাদের একদম শেষ করব একটু অন্য প্রসঙ্গ দিয়ে। মমতা ব্যানার্জি এবং তার দল যেরকমটা বলছে, একেবারে 210টাই সীমাবদ্ধ থেকে যাবে। 400 আসনের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা কি পৌঁছতে পারবে বিজেপি? ভারতীয় জনতা পার্টি রেখেছে 400, তৃণমূল বলছে ওটা 210-এর বেশি না, এবং বাইরে থেকে সমর্থন করবে ইন্ডিয়া জোটকে, এমনও বার্তা দিয়েছে মমতা ব্যানার্জি। এই জায়গায় কি মনে হচ্ছে, বাইরে থেকে সমর্থন দিলে তো অন্য সরকার করবে, তাহলে কি বদলাচ্ছে সরকার? প্রথম কথা হচ্ছে, আমাকে বাইরে থেকে কেন সমর্থন করতে হবে? উনি তো বলেন আমার দেওয়া নাম, আমার তৈরি করা জোট, বাইরে থেকে কেন? উনি ভেতরে থেকে কেন করবেন না? নেতৃত্ব কেন দেবেন না? উনি নেতৃত্ব দিক। ওনার দলের লোকজন এমনভাবে কথাবার্তা বলছে, উনিও এমনভাবে কথা বলছে যে অল ইন্ডিয়াতে কংগ্রেস যতটা না পাবে তার থেকে বেশি তৃণমূল পশ্চিমবঙ্গে পেয়ে যাবে, এই ধরনের ওনার কথাবার্তা। সুতরাং বাইরে থেকে, আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে বাইরে থেকে কেন। যেখানে যেতে হবে সেখানে পুরোটা আমি যাব। কোন কম্পালশন ওনার আছে যার জন্য উনি এই ধরনের কথা বলছে? তারপরেও কত নির্লজ্জ দেখো, এই মল্লিকার্জুন খাড়গেরা এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও তাদের দলের একজন এত গুরুত্বপূর্ণ একজন নেতাকে বলছে বেরিয়ে যেতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তোয়াজ করছে। সুতরাং কংগ্রেস, এরপর যদি বলা হয় কংগ্রেস দেশের শত্রু, শুধু দেশের না, কংগ্রেস নিজেদেরও শত্রু, কংগ্রেস ঘরের শত্রু।